মেকানিজম গেল, গল্প গেল। আমাদের আসলে এই চ্যাপ্টারটা আসলে আমার হচ্ছে উইক 1 আর উইক 2 এর জন্য ছিল। তো আমাদের খুব বেশি জিনিসপত্র বাকি নাই। আমি সবার আগে যেটা চাচ্ছি, টোটাল স্লাইড জুড়ে তোমরা 4টা মেকানিজম পাবা। কয়টা? 4টা। এই 4টা মেকানিজম আমি সহজ করে বোর্ডে লিখে দিব, সুন্দর করে কোথায় তুলে ফেলবা। তবে স্লাইড যখন করবা তোমার কাছে কঠিন মনে হবে, হ্যাঁ? সবটা তুলে ফেলো, আমি এখানে লিখে দিচ্ছি। আমরা যেটা বলছিলাম যে সাইটোকাইনের মধ্যে ইন্টারলিউকিন থাকে, ইন্টারফেরন থাকে, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর থাকে এবং আরো কিছু ফ্যাক্টর থাকে। তো আজকে প্রথম যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ইন্টারলিউকিন 2। হ্যাঁ, সো সহজ করে লিখতেছি, এভাবে একটু খাতায় তুলে ফেলো সবাই। ইন্টারলিউকিন 2 যেটা করে, যে কোনো কিছু যখন অ্যাক্টিভিটি দিতে চায়, ওই কম্পাউন্ডটা কি করে, তার কোনো রিসেপ্টরের সাথে কি করে, বাইন্ড করে, তাই না? এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করলে কি হয় দেখো, সবসময় এটা কমন, তোমরা ফার্মাকোলজির মতো নিশ্চয়ই পড়ছো। রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে একটা সেল সিগন্যালিং পাথওয়ে তৈরি হয় এবং সেই পাথওয়ের কারণে বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশন দেখা যায়। এখানে একই রকম বিষয়, ইন্টারলিউকিন 2টা প্রথমে বাইন্ড করবে হচ্ছে ইন্টারলিউকিন 2 আলফা 1, আলফা রিসেপ্টর 1 এবং হচ্ছে ইন্টারলিউকিন 2 আলফা রিসেপ্টর 2। তাহলে 2 আলফা রিসেপ্টর 1 আর 2 আলফা রিসেপ্টর 2 এর সাথে প্রথমে বাইন্ড করবে। বাইন্ড করার পরে ইনসুলিনের মধ্যে নিশ্চয়ই তোমরা পড়ছো, আমি একটা ছবি তোমাদেরকে দেখাই, ছবি দেখলে জিনিসটা আরো সহজ লাগবে। এই ছবিটা একটু দেখো, শুধুমাত্র ছবিটা দেখো, আর কিছু দেখা লাগবে না। দেখো, যখনই এই ইন্টারলিউকিন 2টা হচ্ছে তোমার এরকম বাইন্ড করবে, বাইন্ড করার পরে এখানে জ্যাক 1 এবং জ্যাক 3 দুইটা আলাদা আলাদা পোরশন আছে। সো জ্যাক 1 এবং জ্যাক 3 এর ফুল নাম হচ্ছে জেনাস অ্যাক্টিভেটেড কাইনেজ। কাইনেজ যারা আছে এরা এক ধরনের প্রোটিন, ওদের কাজটা হচ্ছে ফসফোরাইলেশন করা। কি করা? ফসফোরাইলেশন মানে হচ্ছে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে, ফসফেট গ্রুপ অ্যাড করে, এবং ফসফোরাইলেশন করলে যেটা হয়, সিগন্যালিং পাথওয়েগুলো অ্যাক্টিভেটেড হয়। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভেশন হবে কার কার, আমি একটু শর্টে লিখে দিব, এখানে যা যা আছে মোটামুটি সামারি বলতে পারো। অ্যাক্টিভেশন অফ জ্যাক 1, জ্যাক 3 এন্ড তুলে ফেলো সবাই। সো জ্যাক 1, জ্যাক 3 এই দুটার হচ্ছে তোমার অ্যাক্টিভেশন হয় ফসফোরাইলেশনের মাধ্যমে, এবং স্ট্যাট 5 এ এবং স্ট্যাট 5 নামে দুটো প্রোটিন থাকে, এই দুটো প্রোটিনের হোমোডাইমেরাইজেশন হয়। হোমোডাইমেরাইজেশন মানে আসলে কি, যদি আমাদের এটা স্ট্যাট 1 স্ট্যাট 5 এ হয়, এটা যদি স্ট্যাট 5 বি হয়, দুজন একসাথে কানেক্ট হয়, একসাথে কানেক্ট হলে সেটাকে আমরা বলি ডাইমার। তো এখানে একটা ডাইমার ফর্ম হয়, হ্যাঁ, স্ট্যাট 5 এ এবং স্ট্যাট 5 এ। তো ডাইমার ফর্ম হওয়ার পরে এরপরে বিভিন্ন যে সিগন্যালিং পাথওয়ে থাকে সেগুলোকে অ্যাক্টিভ করে। এই সিগন্যালিং পাথওয়ের মধ্যে একটা পাথওয়ে হচ্ছে PI3 কে AKT পাথওয়ে, আর একটা হচ্ছে MAPK পাথওয়ে। এদের নাম আমরা আগে শুনছি কিনা ফার্মাকোলজির মধ্যে? PI3 কে ফুল ফর্ম হচ্ছে ফসফোইনোসিটাইড 3 কাইনেজ, আর AKT আসলে একটা মাইসের প্রোটিন থেকে আসছে। সো PI3 কে AKT, আর MAPK এর ফুল ফর্মটা হচ্ছে মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ, মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ। আর PI3 কে মানে হচ্ছে ফসফোইনোসিটাইড 3 কাইনেজ। ঠিক আছে, সো এই পাথওয়েগুলো অ্যাক্টিভেটেড হয়। যদি সামারি করে বলি এই পাথওয়েগুলোর কাজ, সামারি করে বললে এক লাইনে বলা যায় হচ্ছে তারা সেলের গ্রোথ, প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন, এই তিনটা অংশে কাজ করে। কি কি? সেল গ্রোথ, প্রলিফারেশন আর কি ডিফারেন্সিয়েশন। তো আমরা এখানে লিখতে পারি যে সে কি দিবে, এরপরে বায়োলজিক্যাল ফাংশন দিবে। তো বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে কি কি থাকবে? সেলের গ্রোথ থাকবে,
proliferation থাকবে এবং ডিফারেন্সিয়েশন থাকবে। এখন আমাকে বলো তো যে গ্রোথের সাথে প্রলিফারেশনের ডিফারেন্সটা আসলে কোথায়? গ্রোথ মানে কি মিন করে? সেলগুলো কি করে? বড় হবে স্যার, মানে সাইজে বাড়বে। তাহলে প্রলিফারেশনের সাথে পার্থক্য কি? স্যার বিভাজন হবে, বিভাজন, সেল ডিভাইশন হবে, প্রলিফারেশন হবে। প্রলিফারেশন বলতে যেটা মিন করে তার সংখ্যায় বাড়বে, সংখ্যায় বাড়বে সেল ডিভিশনের মাধ্যমে, রাইট? কিন্তু প্রলিফারেশন মানে মিন করে সংখ্যায় বাড়বে। ডিফারেন্সিয়েশন মানে আসলে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে সে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মেটে যাবে। যেমন তোমরা ডিফারেন্সিয়েশনের একটা एग्जांपल বলি, হেল্পার টি সেলের নাম নিশ্চয়ই শুনছো। হেল্পার টি সেলের যেটা নেইভ মানে যেটা প্যারেন্ট সেল, এই প্যারেন্ট সেলটা ব্রেকডাউন হয়ে হেল্পার টি সেল 1 তৈরি হয় এবং হেল্পার টি সেল 2 তৈরি হয়। তাহলে এই যে হেল্পার টি সেলের নেইভ সেল থেকে 1 এবং 2 তৈরি হলো, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। এটাকে কি বলা হয়? ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একটা টাইপ থেকে আরেকটা টাইপ তৈরি হওয়া। আচ্ছা, সো এটা গেল ইন্টারলিউকিন 2 এর মেকানিজম। এবার আমরা দেখব হচ্ছে টাইপ 1 ইন্টারফেরনের মেকানিজম। টাইপ 1 ইন্টারফেরনের মধ্যে কারা আছে একটু লিখে দেই। ইন্টারফেরন আলফা আছে, বিটা আছে, ওমেগা আছে, এপসাইলন আছে এবং কাপ্পা আছে, পাঁচটা আছে। টাইপ 1 ইন্টারফেরনের মধ্যে পাঁচটা আছে, একটা হচ্ছে আলফা, বিটা, ওমেগা, এপসাইলন, হচ্ছে কাপ্পা। হ্যাঁ, আগে পুরোটা লিখে ফেলো, এরপর শর্ট ফর্মগুলোর ভিডিও আমি বলে দিব, সেগুলো নোট ডাউন করো। আগে পুরোটা লেখো। আইএসআর এর পরে আবার ফ্লোচার্টটা এখানে আসবে, তারপরে আবার এখানে আসবে, তারপরে এখানে আসবে। ট্রান্সক্রিপশন অফ জিনস, হ্যাঁ।
কি এই পর্যন্ত লেখা শেষ না? এবার একটু ফুল ফর্মগুলো শোনো, ফুল ফর্মগুলো শুনলে জিনিসটা মনে রাখতে তোমার জন্য সুবিধা হবে। প্রথম কথা, এটার নাম হচ্ছে জ্যানাস কাইনেস 1 বা জ্যানাস অ্যাক্টিভেটেড কাইনেস 1। TYK2 এর নাম হচ্ছে টাইরোসিন কাইনেস। দেখো সবার নামের সাথে কিন্তু কাইনেস ওয়ার্ডটা আছে। কাইনেস মানে মনে রাখবা, কাইনেস মানে মনে রাখবা তারা ফসফেট গ্রুপ অ্যাড করে বা ফসফোরাইলেশন করে। এটা অলওয়েজ, যাদের নামের শেষে কে আছে তারা সবসময় কি করে? ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন করলে যেটা হয়, সিগন্যালিং পাথওয়েগুলো অ্যাক্টিভেটেড হয়। আচ্ছা, তাহলে JAK এর ফুল ফর্মটা হচ্ছে জ্যানাস অ্যাক্টিভেটেড কাইনেস, আর TYK এর ফুল ফর্মটা হচ্ছে টাইরোসিন কাইনেস। এবার স্ট্যাট এর ফুল ফর্মটা আসলে কি? স্ট্যাট এর ফুল ফর্মটা হচ্ছে S মানে হচ্ছে সিগন্যাল, এই T এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সডিউসার, এর ফুল ফর্মটা হচ্ছে অ্যাক্টিভেটর, আর T এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সক্রিপশন। এটা অনেক বড় একটা নাম। তাহলে স্ট্যাটের ফুল ফর্ম দাঁড়ায় সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন। একটু বুঝে পড়লে দেখবা এই নাম আর মুখস্থ করা লাগবে না। তুমি যদি পারপাস বুঝো কাজ কি, তাহলে আর নাম মুখস্থ করা লাগবে না। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ ISRE, তাই না? ISRE এর ফুল ফর্মটা লিখবা ইন্টারফেরন স্টিমুলেটেড, লিখে রাখো ইন্টারফেরন স্টিমুলেটেড রেসপন্স এলিমেন্ট, ইন্টারফেরন স্টিমুলেটেড রেসপন্স এলিমেন্ট। ইন্টারফেরন স্টিমুলেটেড রেসপন্স এলিমেন্ট। আচ্ছা, আর কোনটার নাম তো এখানে শর্ট নাই। এবার একটু ছবি দিয়ে বলার চেষ্টা করো, তাহলে মনে থাকবে। প্রথম কথা, তোমরা নিশ্চয়ই সবাই জানো, ছোট ক্লাসেই পড়ছো, ট্রান্সক্রিপশন বলতে আসলে কি বোঝায়? সবার কি মনে আছে? ট্রান্সক্রিপশন বলতে বোঝায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। আচ্ছা, ডিএনএ থেকে এমআরএনএ যখনই তৈরি হবে, এরপরে কিন্তু এমআরএনএ থেকে প্রোটিন এমনি তৈরি হয়ে যাবে ট্রান্সলেশনের মাধ্যমে। এবং আমাদের বডিতে যত বায়োলজিক্যাল ফাংশন আছে সবগুলাই কিন্তু কোনো না কোনো প্রোটিন কি করে? হ্যান্ডেল করে। যত বায়োলজিক্যাল ফাংশন আছে সবাই প্রোটিনগুলাই করে। এখন আসো, এই ট্রান্সক্রিপশন হওয়ার জন্য আমার জিনের মধ্যে একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা, ISRE যেটা আছে তার শুরু হয়েছে A থেকে আর শেষ হয়েছে কোথায়? T তে। এর ফুল ফর্মটা কি বলো তো? অ্যাডেনিন। তারপর G তে গুয়ানিন আছে। তাহলে এইখানে যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা আছে, একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স মিলে তৈরি করে একটা রেসপন্স এলিমেন্ট। রেসপন্স এলিমেন্টকে যার সাথে বাইন্ড করলে ট্রান্সক্রিপশনটা শুরু হবে, রেসপন্স করবে। কি রেসপন্স করবে? রেসপন্সটা কিভাবে দেখাবে? ট্রান্সক্রিপশন শুরু করার মাধ্যমে। কথা বুঝছো? ট্রান্সক্রিপশনের জন্য একটা রেসপন্স এলিমেন্ট লাগবে। সেই রেসপন্স এলিমেন্টের সাথে যখন সে বাইন্ড করবে তখনই ট্রান্সক্রিপশনটা শুরু হয়ে যাবে। এখন আসো, এই রেসপন্স এলিমেন্ট কি সবার প্রতি রেসপন্স করবে বা রেসপন্স দেখাবে? উত্তর হচ্ছে না। রেসপন্স এলিমেন্ট তাদের প্রতি রেসপন্স দেখাবে যারা হচ্ছে স্ট্যাট 1 স্ট্যাট 2 ডাইমার। কেমন ডাইমার? স্ট্যাট 1 স্ট্যাট 2 ডাইমার। তাহলে বলো তো, রেসপন্স দেখানোর জন্য যদি ডাইমার তৈরি হওয়ার দরকার পড়ে, তাহলে ডাইমার কি আগে থেকে আসতে হবে না? কারণ ডাইমার কিন্তু এমনি এক্সিস্ট করে না, এই ডাইমারটাকে তৈরি করে নেওয়া লাগে। এখন দেখো ডাইমার তৈরি হয় কেমনে? যখন ইন্টারফেরনটা AR1 আর AR2 এর সাথে বাইন্ড করে, AR1 মানে আলফা R1 রিসেপ্টর 1 আর AR2 মানে আলফা রিসেপ্টর 2। সো এই যে টোটালটা দেখতেছো ইফনার মনে হচ্ছে তোমাদের কাছে। ইফনার মানে মিন করে ইন্টারফেরন আলফা রিসেপ্টর 1, আর ইফনার 2 মানে কি? ইন্টারফেরন আলফা রিসেপ্টর 2। তো যখন তাদের সাথে বাইন্ড করলে দেখো কি লিখছি, কি অ্যাক্টিভেশন হয়? জ্যানাস কাইনেস 1 আর কি? টাইরোসিন কাইনেস। তো খেয়াল করো, এখানে টাইরোসিন কাইনেস এবং জ্যানাস কাইনেস 1টা অলরেডি প্রেজেন্ট। এবার আমি বলছিলাম কাইনেস মানে তারা কি করবে? ফসফোরাইলেশন করবে, তাহলে ফসফেট গ্রুপ অ্যাড করবে। ওরা যেটা করে, স্ট্যাট প্রোটিনের গায়ে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দেয়। যখনই ফসফেট গ্রুপ যুক্ত করে, তখন এই স্ট্যাট 1টা আরেকটার সাথে মিলে একটা কি তৈরি করে? ডাইমার তৈরি করে। এবং এই ডাইমারটাই নিউক্লিয়াসের মধ্যে ঢুকে রেসপন্স এলিমেন্টের সাথে সে কথাবার্তা বলে।
রেসপন্স এলিমেন্টকে সে যখন অ্যাক্টিভেট করে, রেসপন্সটা কিভাবে দেখাবে? জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে দেখাবে। অ্যাকচুয়ালি এই জিনিসটাই হচ্ছে এখানে লেখা আছে। তাহলে আমি একটা সামারি করি। ফার্স্টে ইন্টারফেরন যেটা আছে, ইন্টারফেরন টাইপ 1, এরা বাইন্ড করবে তার রিসেপ্টরের সাথে। রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এই কাইনেজগুলো অ্যাক্টিভেট হবে। কাইনেজের কাজ কি? ফসফোরাইলেশন করা। কার ফসফোরাইলেশন করবে? স্ট্যাট 1 এবং স্ট্যাট 2 এর। ফসফোরাইলেশন হইলে তারা জোড়া লেগে যাবে। যখনই জোড়া লাগবে, এখন সে আর বাইরে থাকবে না, সেলের বাইরে থাকবে না, সে ঢুকে যাবে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে গিয়ে একটা স্পেসিফিক জিনের সিকোয়েন্স থাকে ডিএনএ এর মধ্যে। সেই জিনের সিকোয়েন্সের নাম কি? ইন্টারফেরন স্টিমুলেটেড রেসপন্স এলিমেন্ট। তার সাথে গিয়ে সে যখন বসবে, তখন জিনের ট্রান্সক্রিপশন শুরু হবে। আর জিন ট্রান্সক্রিপশন শুরু হওয়া মানে কি? আলটিমেটলি ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিনও তৈরি হবে। বুঝছো তো? এখন আসো, আরেকটা আছে আমাদের টাইপ 2 ইন্টারফেরন। টাইপ 2 ইন্টারফেরন খুবই শর্ট, এতগুলা না, জাস্ট ইন্টারফেরন গামাকে বলা হয় টাইপ 2 ইন্টারফেরন। ইন্টারফেরন গামা। তাহলে বলো তো, তারা কি আলফা রিসেপ্টর 1 এর সাথে বাইন্ড করবে নাকি গামা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে? গামা রিসেপ্টর। গামা। এজন্য এ এর বদলে এখানে আমরা লিখব জি। এখানে জিটা কি মিন করছে বলো তো? গামা মিন করছে। আচ্ছা, এইখানে অ্যাক্টিভেশন হবে হচ্ছে জ্যাক 1 এবং জ্যাক 2। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে গামা যখন বাইন্ড করে তখন অ্যাক্টিভেটেড হয় জ্যাক 1 এবং কি জ্যাক 2। বাদ বাকি পার্টটা অলমোস্ট সিমিলার। হ্যাঁ, শুধু এইখানে এটা ডিফারেন্ট হবে। এটা হবে হচ্ছে এরকম গ্যাস। হ্যাঁ, গ্যাস এলিমেন্ট। গ্যাসের ফুল ফর্মটা পরে বলবো, আগে তুলে দাও। বাদ বাকি গুলো সব সেম। জ্যাক বড় হাতের লিখতে হবে, হ্যাঁ, ছোট হাতের না। আচ্ছা, সবাইকে তোলা শেষ? তাহলে বলো তো, তুমি যদি আগেরটা পড়তে পারো, এটা কিন্তু তোমার মনে রাখা খুব বেশি কঠিন কিছু না। ডিফারেন্সটা কোথায়? আগেরটা ছিল ইন্টারফেরন আলফা বিটা ওমেগা এপসিলন গামা, আর টাইপ 2 ইন্টারফেরনটা কারা? শুধুমাত্র ইন্টারফেরন গামা। যেহেতু গামা, তাহলে বাইন্ড করবে গামা রিসেপ্টরের সাথে। এইজন্য হচ্ছে এখানে জিআর আছে। জিআর মানে গামা রিসেপ্টর। তো গামা রিসেপ্টর 1 এর সাথে বাইন্ড করবে, গামা রিসেপ্টর 2 এর সাথে বাইন্ড করবে। মিল আছে কিন্তু। এবার খেয়াল করো, আগে অ্যাক্টিভেশন করতে হচ্ছে জ্যাক 1 কে এবং টিওয়াই কে 2 কে, আর টাইরোসিন কাইনেজ এবং জ্যাক 1। আর এবার অ্যাক্টিভেশন করতেছে কার? জ্যাক 1 আর জ্যাক 2। আর একটা ডিফারেন্স আছে, কোথায় আছে বলো তো? এলিমেন্টে। এলিমেন্টে ডিফারেন্স আছে। এলিমেন্ট হচ্ছে এখানে গ্যাস। গ্যাসের ফুল ফর্মটা একটু লিখে রাখো, গামা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স। গ্যাসের ফুল ফর্ম হচ্ছে গামা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স। গামা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স। আমার কোশ্চেন হচ্ছে, এটাকে গামা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স কেন বলা হচ্ছে? এটাকে কেন আলফা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স বলা হচ্ছে না? বলো তো, এটা কমন সেন্স। এটা কি ইন্টারফেরন গামা না? ইন্টারফেরন গামা যার সাথে বাইন্ড করবে, যাকে অ্যাক্টিভেট করবে, যে সিকোয়েন্সকে, তার নাম তো গামা অ্যাক্টিভেটেড সিকোয়েন্সই হওয়ার কথা।
নট আলফা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স, তাই না? এজন্য নাম করা হয়েছে গ্যাস, গামা অ্যাক্টিভেটেড সিকোয়েন্স এলিমেন্ট। বাদ বাকি পোর্শনটা একই রকম। আচ্ছা, আরেকটা, তিনটা আমাদের হয়ে গেছে, আরেকটা আমাদের বাকি, সেটা হচ্ছে সিএসএফ। সিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। যেমন এই যে এখানে বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে একটা আছে হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফাংশন, যে এখান থেকে লিখতে পারো অ্যান্টি অ্যাপোপ্টোটিক। অ্যাপোপ্টোসিস মানে পড়ছো না? প্রোগ্রাম সেল ডেথ দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ যেটাকে বলে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কি প্যাথোলজিক কন্ডিশন নাকি নরমাল কন্ডিশন? নরমাল কন্ডিশন। নরমাল, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন মানে নরমালটা। আর নেক্রোসিসটা হচ্ছে প্যাথোলজিক, তাই না? তো অ্যাপোপ্টোসিস মানে কি সেল একটা সময় পরে গিয়ে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে সিএসএফ এর একটা প্রপার্টি আছে যার মাধ্যমে সেই সেলটাকে ধ্বংস হতে দেয় না। অ্যান্টি অ্যাপোপ্টোটিক মানে কি অ্যাপোপ্টোসিসকে হইতে দেয় না, আটকায়, ইনহিবিট করে। তার মানে সেলটাকে সে মরতে দেয় না। এই জন্য লেখা আছে দেখো এনহ্যান্স সেল সার্ভাইভাল। আরেকটা পয়েন্ট এখানে লেখা আছে প্রমোট সেল প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন। আমি ওখানে আরেকটা জিনিস লিখে দিচ্ছি অফ, দেখো তো কি লিখছি, অফ ব্লাড সেলস। কেন ব্লাড সেলস বলা হচ্ছে? কারণ কোয়ালিটি স্টিমুলেটিং ফ্যাক্টর যারা আছে এর অ্যাকচুয়ালি ব্লাড সেলকে জেনারেট করে বা ব্লাড সেলকে গ্রোথ মানে ব্লাড সেলের প্রোডাকশন অথবা ব্লাড সেলের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। এই জন্য এখানে লিখে দিচ্ছি হচ্ছে ব্লাড সেলস। তো মোটামুটি আমি এখানে যা লিখছি এই নোটটাকেই ভালো করে যদি পড়ো তাইলে তুমি বড় করে জিনিসগুলোকে লিখতে পারবে। এখানে দেখতে অল্প পয়েন্ট মনে হচ্ছে, বাট যখন তুমি খাতায় প্যারাগ্রাফ আকারে লিখবা দেখতে যথেষ্ট পরিমাণ ভলিউম মনে হবে। সাথে যদি একটা ছবি এঁকে দাও তাইলে তো আসলে হয়েই গেল।
ছবি আঁকার জন্য যা ইনফরমেশন দরকার তা কি লেখার মধ্যে আছে না? নিশ্চয়ই আছে। এখন আমরা ছবিগুলো আঁকলাম, ছবির মধ্যে কিছু টার্ম তোমরা হয়তো দেখছো, এই জিনিসগুলোর এখন জাস্ট আমরা একটু এলাবোরেশন দেখবো। তো প্রথমে আসো, আমরা ইন্টারলিউকিন পড়তেছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা যে ইন্টারলিউকিন পড়তেছিলাম, ইন্টারলিউকিনের কয়েকটা ফাংশন আমি তোমাদেরকে পড়াইছিলাম, যে এইটা একটা নেমোনিকের মাধ্যমে পড়াইছিলাম। সেই ইন্টারলিউকিনের যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলোর এলাবোরেশন মোটামুটি স্লাইডে তোমরা সবগুলোই পাবা। আর রেফারেন্স বই আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, প্রোমিলিনের টেক্সট বুক যেটা, ঠিক আছে? প্রোমিলিনের যে বই, এটা অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করাও আছে, ওখান থেকেও ডাউনলোড করতে পারবে। ক্লাসরুমে সবাই জয়েন করছো না? আমি সবাইকে মোটামুটি ইনভাইটেশন পাঠাইছি। কি যেন পাও নাই, তুমি পাইছো এখন? সো মোটামুটি ক্লাসরুম থেকে তোমরা হচ্ছে টেক্সট বুকটা ডাউনলোড করতে পারবা। টেক্সট বুকের ইনফরমেশনগুলাই আমি মোটামুটি স্লাইডে আবার নিয়ে আসছি। ইভেন স্লাইডে যে ছবিগুলো তোমরা দেখতেছো, এটা না, এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিটা আসলে সরাসরি টেক্সট বইয়ের স্ক্রিনশট, ঠিক আছে? তাহলে টেক্সট বুকের যে ইনফরমেশন সেগুলো স্লাইডে আছে, স্লাইড ভালো করে পড়লে আনসার করতে পারবা। এখন আসো, যে এদের দুটো কমার্শিয়াল প্রোডাক্ট আছে ইন্টারলিউকিনে। একটা কমার্শিয়াল প্রোডাক্ট, এগুলো জাস্ট মুখে মুখে শুনো। একটা কমার্শিয়াল প্রোডাক্ট হচ্ছে ইন্টারলিউকিন 2, একটু লিখে রাখো। ইন্টারলিউকিন 2 এর যেটা কমার্শিয়াল প্রোডাক্ট তার নাম হচ্ছে অ্যালডেস লিউকিন। দেখো এখানে লেখা আছে, কমার্শিয়াল প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালডেস লিউকিন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 11। আচ্ছা, 2টা আগে শেষ করো। 2 এর নামটা হচ্ছে অ্যালডেস লিউকিন। কমার্শিয়াল প্রোডাক্ট আমরা কেন পড়াচ্ছি? কারণ আমরা যে বায়োটেকনোলজি পড়তেছি, এই বায়োটেকনোলজি ইউজ করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির নাম তো সবাই শুনছি। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি? যেই প্রোটিনগুলো মানুষের বডিতে তৈরি হয়, সেই প্রোটিনগুলাই বাইরে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, যাদের বডিতে ইনসুলিন তৈরি হয় না, তারা কিসের পেশেন্ট বলো তো? ডায়াবেটিস পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক পেশেন্টের বডিতে ইনসুলিন হচ্ছে না, তাহলে আমরা কি বাইরে থেকে ইনসুলিনটা দেই? যে ইনসুলিন বাইরে থেকে দেই, ওটা কি আরেকজন মানুষের দেহ থেকে নিয়ে আসছে? ওটা কি প্রোডাক্ট? ওটা কমার্শিয়াল প্রোডাক্ট, যেটা আসলে বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে। একইভাবে কারো বডি যদি ইন্টারলিউকিন 2 কমে যায় বা ইন্টারলিউকিন 2 না থাকে বা না প্রোডিউস হয়, তাহলে বাইরে থেকে আমরা কি দিব? ইন্টারলিউকিন 2 দিব। তার নামটা হচ্ছে অ্যালডেস লিউকিন। যেমন ইনসুলিন যদি বাসায় তোমাদের কেউ ইউজ করে, ইনসুলিনের অনেক নাম আছে না? মিক্সটার্ড নাম আছে, বা ওই যে তোমরা অনেকগুলো নাম শুনছো, লিসপ্রো আছে, গ্লুটামিন আছে, তাই না? তো বিভিন্ন ইনসুলিনের যেমন নাম থাকে, একইভাবে ইন্টারলিউকিন 2 এর একটা নাম আছে, নামটা কি? অ্যালডেস লিউকিন। আরেকটা কমার্শিয়াল প্রোডাক্টের নামটা লিখে রাখো, ইন্টারলিউকিন 11। এটার নামটা হচ্ছে অপেল বেবি। এই দেখো, ইন্টারলিউকিন 11 এর কমার্শিয়াল প্রোডাক্টের নাম হচ্ছে অপেল বেবি। এখন একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এইখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবির যে ডেসক্রিপশনটা আগে দেই। এই প্রোটিনগুলো যে আমরা তৈরি করি, ধরো বা ইনসুলিন যে আমরা তৈরি করি বা ইন্টারলিউকিন যে আমরা তৈরি করব বাইরে, এটা কি মানুষের দেহে তৈরি করব নাকি একটা অর্গানিজমের দেহে তৈরি করব? অর্গানিজম। যার বডিতে আমরা তৈরি করি তাকে বলা হয় হোস্ট অথবা এক্সপ্রেশন ভেক্টর বলা হয়। তো নরমালি আমরা যতটুকু অ্যানিমাল সেল লাইনের পড়াটা যতটুকু দেখছি, এর মধ্যে সবথেকে বেশি তৈরি করা হচ্ছে ইস্টের বডিতে। কার বডিতে? ইস্টের বডিতে। আবার স্যাকারোমাইসিস সেরিবেসিস যেটার নাম আর কি। তো স্যাকারোমাইসিস সেরিবেসিস কিন্তু যখন তৈরি করা হয় প্রোটিনটা, মানুষের বডির প্রোটিন তৈরির যে মেকানিজম যতটা গোছানো, এদের বডিতে ঠিক অতটা কি না, গোছানো না। তুমি তাহলে বলতে পারো যে তাহলে তো মানুষের দেহে তৈরি করলেই হয়, অথবা মানুষের দেহের যে সেল লাইন, যেটাকে ম্যামালিয়ান সেল লাইন বলে, সেখানে তৈরি করলেই হয়। কিন্তু ম্যামালিয়ান সেল লাইনটা আসলে ধর্মের দিক থেকে বা নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে প্রোহিবিটেড, বুঝছো? অর্থাৎ মানুষের দেহের যে সেল লাইন, সেটা ইউজ করে তুমি যদি ডিএনএ ম্যানিপুলেশন করো, সেটা অনেকেই বা অনেক তোমার যে অথরিটি আছে তারা কি করে? নিষেধ করে। কারণ আলটিমেটলি এতে করে মানব জাতি আসলে কি হয়ে যেতে পারে? নাই হয়ে যেতে পারে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে। সো এই জন্য এটা করা হয় না, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও করা হয় না, মোরাল পার্সপেক্টিভ থেকে আসলে করা হয় না। এই জন্য আমরা বাধ্য হয়ে কি করি? ব্যাকটেরিয়াল লাইনে করি বা ইস্টের লাইনে করি। তো যখন এগুলো তৈরি করা হয়,
মানুষের বডিতে যখন তৈরি হয় তখন জিনিসটা খুব সুন্দর ফোল্ডিং হয়, যেটাকে বলা হয় প্রপার ফোল্ডিং। তোমরা একটু মনে করে দেখো, প্রোটিন পড়ছো না? প্রোটিনের কয়েকটা স্ট্রাকচার থাকে, একটা থাকে প্রাইমারি স্ট্রাকচার, যেটাকে আলফা হেলিক্স বলা হয়, শুনছো না? আলফা হেলিক্স প্যাচানো প্যাচানো থাকে। বিটা প্লেটেড শীট। আরেকটা থাকে বিটা প্লেটেড শীট, এরকম থাকে। আরেকটা থাকে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার যখন থাকে ওটাকে আমরা বলি অ্যাক্টিভ ফর্ম। কি ফর্ম বলি? অ্যাক্টিভ ফর্ম বলি। সো মানুষের বডিতে সেটার ফোল্ডিংটা খুবই সুন্দর থাকে, কিন্তু আমরা তো মানুষের বডিতে তৈরি করতেছি না, আমরা অর্গানিজমের বডিতে তৈরি করতেছি। ওদের বডিতে যখন প্রোটিনটা তৈরি হয় তখন প্রোটিনটা এলোমেলোভাবে প্যাচ খেয়ে যায়। এলোমেলোভাবে যে প্যাচটা খায় বা ফোল্ডেড হয় এটাকে বলা হয় মিসফোল্ডেড প্রোটিন। এই মিসফোল্ডেড প্রোটিন যদি আমি ঠিক করতে চাই তাহলে কি আমার অন্য একটা প্রসেসে যাওয়া লাগবে। সেটা করা হয় হচ্ছে পিউরিফিকেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফির নাম তো শুনছি। এই প্যাচানো যে প্রোটিন, এই প্যাচানো প্রোটিনের এই পার্টটাকে বলা হয় ইনক্লুশন বডি। কি বডি? ইনক্লুশন বডি। তো যখন প্রোটিন তৈরি করা হয় অর্গানিজমের বডিতে, এগুলো এরকম প্যাচ খেয়ে ইনক্লুশন বডি আকারে থাকে। আমি আবার বলি, অর্গানিজমের বডিতে এটা কি আকারে থাকে? ইনক্লুশন বডি আকারে থাকে। তো খেয়াল করো, এখানে একটু লেখা আছে, যখন আমরা এই ইন্টারলিউকিন 2টা তৈরি করি, এস্টেরেশিয়া কোলাইয়ের মধ্যে যখন তৈরি করি, তখন এই প্রোটিনটা থাকে হচ্ছে ইনক্লুশন বডির মাধ্যমে, মানে প্যাচ খেয়ে থাকে। তো এখান থেকে আমার কি করতে হবে? প্যাচানো অংশ থেকে তাকে আইসোলেট করতে হবে। আইসোলেট করার পর তাকে দেখো কি করা হয়? রিফোল্ডেড ইনটু অ্যাক্টিভ ফর্ম। অর্থাৎ এই যে প্যাচানো যে ফরম্যাট থাকে, এই প্যাচানো ফরম্যাট থেকে তাকে ঠিক করে কোন ফরম্যাটে আনা হয়? অ্যাক্টিভ ফর্মে আনা হয়। অ্যাক্টিভ ফর্মে আনার পর এরপর তাকে কলাম ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পিউরিফাই করা হয়। দিস ইজ দ্য প্রসেস। সো এটা আপাতত এই স্লাইডের জন্য ইম্পর্টেন্ট না, কারণ কিভাবে আসলে প্রোটিন তৈরি করতে হয় সেটা আসলে আলাদা চ্যাপ্টারই আছে, জাস্ট একটা আলোচনা। আচ্ছা, এবার আসো ইন্টারফেরন যে নামটা তোমাদের মনে আছে কিনা? আমি বলছিলাম কিনা আমার মনে নাই। ইন্টারফেরন যে ওয়ার্ডটা, এটাকে আমরা ইন্টারফেয়ার প্লাস অন এভাবে চিন্তা করতে পারি কিনা? ইন্টারফেয়ার প্লাস অন। তাহলে ইন্টারফেরন কি করে? কোনো না কোনো কিছুতে ইন্টারফেয়ার করে। ইন্টারফেরন আসলে কিসে ইন্টারফেয়ার করে? উত্তর হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন ইন্টারফেয়ার করে। তুমি শর্ট করে লিখে রাখো, এই যে এই প্রথম লাইনটা লিখে রাখো। ইন্টারফেরনের নাম কেন করা হয়েছে? নেমড ফর দ্য এবিলিটি টু ইন্টারফেয়ার উইথ ভাইরাল রেপ্লিকেশন। তাহলে বলো ইন্টারফেরনের যে নামটা কিভাবে আসছে? সে ইন্টারফেয়ার করে। কোথায় ইন্টারফেয়ার করে? ভাইরাল রেপ্লিকেশন। তাইলে বলো ইন্টারফেরনের রোল কি হইতে পারে বডিতে? সে কি ভাইরাস বডিতে বাড়তে দিবে নাকি ভাইরাস কমাই ফেলবে? সাপ্রেস করতে। কমাই ফেলবে। তাহলে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় সেক্ষেত্রে কে কাজ করতে পারে বলো তো? ইন্টারফেরন কাজ করতে পারে। এবং আসলে কিন্তু এটাকে ইউজ করা হয়। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলা কি ভাইরাল ইনফেকশন না? কোথাকার ভাইরাল ইনফেকশন এগুলো? লিভারে, হেপাটোসাইটে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমরা কিন্তু এই ইন্টারফেরনগুলো কি ইউজ করি, কারণ কি তারা ভাইরাল রেপ্লিকেশনকে আটকায় দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এদের টাইপ আছে টোটাল 3টা। আমি তোমাদের মেকানিজম শিখাইছি 2টা। টাইপ 1 একটা মেকানিজম দেখাইছি আর কি টাইপ 2 মেকানিজম দেখাইছি, বা টোটাল টাইপ আছে কয়টা? 3টা। 3টা টাইপের মধ্যে আমি আবার একটু সামারাইজ করে দেই, খাতায় লিখে রাখো তাহলে মনে থাকবে। সো ইন্টারফেরনের টোটাল গ্রুপ আছে 3টা। একটা টাইপ 1, একটা টাইপ 2, আর একটা টাইপ 3। টাইপ 1 এর মধ্যে আছে হচ্ছে ইন্টারফেরন আলফা, বিটা, ওমেগা, এপসাইলন, গামা। টাইপ 2 তে আছে ইন্টারফেরন গামা। আর টাইপ 3 তে আছে ইন্টারফেরন ল্যাম্ডা 1, ইন্টারফেরন ল্যাম্ডা 2, ইন্টারফেরন ল্যাম্ডা 3।
তোমাদের যে খাতায় টেবিলটা আছে এই টেবিলের এখানে আমরা লিখছি হচ্ছে এটা তোমাদের নামগুলা, অর্থাৎ টাইপ 1 এর আন্ডারে কারা আছে, টাইপ 2 এর আন্ডারে কারা আছে আর টাইপ 3 এর আন্ডারে কারা আছে, তাই না? এটা বাদে এই যে স্লাইডের মধ্যে দেখতেছো আরো কিন্তু কয়েকটা এখানে ফর্ম আছে, যেমন ধরো টাইপ 1 এর মেম্বার যারা আলফা বিটা ওমেগা এপসাইলন কাপা, এগুলো আমরা ঠিকই লিখছি, কিন্তু এরা কোন জায়গা থেকে তৈরি হয়, কারা তৈরি করে সেই পার্টটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এজন্য তোমরা যে খাতায় লিখছো, আমার এখানে জায়গা নাই, এজন্য আমি মুছে লিখতেছি, তোমরা নিচে লিখবা কে কে আসলে এটাকে প্রোডিউস করে। তাহলে মেম্বার লেখা শেষ। আগে আমরা মেম্বারগুলো লিখছিলাম টাইপ 1 আন্ডারে কারা থাকলো, এবার আমরা লিখছি কাদের দ্বারা আসলে ইন্টারফেরেন্সগুলো তৈরি হয়। সো টাইপ 1 ইন্টারফেরেন্স তৈরি করে ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস ইনফেক্টেড সেল কেন তৈরি করে? কারণ সে বডিকে সিগন্যাল দেয় যে ভাইরাস তৈরি হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এখন ইন্টারফেরন তুমি রিলিজ হয়ে ভাইরাস সেলগুলোকে তুমি নষ্ট করো। এইজন্য ভাইরাস ইনফেক্টেড সেলগুলো তাকে সিক্রেট করে। একইভাবে আমরা জানি যে লিউকোসাইটস বা ফাইব্রোব্লাস্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ডব্লিউবিসি এর ইম্পর্টেন্ট পার্ট, এরাও কিন্তু ইমিউনিটিতে কি করে পার্টিসিপেট করে। একইভাবে টাইপ 2 ইন্টারফেরনটা সিক্রেটেড হয় হচ্ছে টি লিউকোসাইট এবং ন্যাচারাল কিলার সেল থেকে, আর টাইপ 3 যেটা সেটা সিক্রেটেড হয় ভাইরাস ইনফেক্টেড সেল থেকে আর কোথা থেকে, এপিথেলিয়াল সেল থেকে। এখন একটা বিষয় একটু গেস করো, টাইপ 3 দিয়ে শুরু করি। টাইপ 3 যেহেতু এপিথেলিয়াল সেল থেকে রিলিজ হয়, এপিথেলিয়াল সেল কোথায় থাকে? আমাদের সেলের লেয়ারের উপরের দিকে নাকি নিচের দিকে? উপরের দিকে। উপরের দিকে থাকে। তাহলে চিন্তা করো তো, যদি একটা মনে করো ধরো এটা হচ্ছে আমাদের একটা অংশ আর কি, তাহলে এপিথেলিয়াল সেলটা কি উপরের দিকে থাকে? এখন উপরের দিকে যে অংশটা, যদি আমরা পেটের কথা চিন্তা করি, পেটের এই ট্র্যাক্টের নাম কি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, তাই না? ইউরিন যেখান থেকে আমাদের সিক্রেশন হয় সেটার নাম কি? ইউরোজেনিটাল ট্র্যাক্ট। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের যে ট্র্যাক্ট সেটাকে আমরা কি বলি? রেসপিরেটরি ট্র্যাক্ট। এই যে বিভিন্ন ট্র্যাক্টের বাইরে যে এপিথেলিয়াল সেল থাকে তারা যেহেতু সিক্রেট করে, তাহলে ওদের রোলটাও কোথায় হবে বলো তো? ওই বাইরে বাইরে দিয়েই হবে। এই জন্য দেখো টাইপ 3 দিয়ে শুরু করি। টাইপ 3 তে দেখো কি লেখা আছে, যেহেতু তারা এপিথেলিয়াল সেল থেকে সিক্রেট হয়, এই জন্য তাদের অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিটা কোথায় পাওয়া যায়? এপিথেলিয়াল সারফেসে পাওয়া যায়। আচ্ছা, এবার খেয়াল করো তারা স্পেশালি কোথায় কাজ করতেছে? রেসপিরেটরি এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা। মিউকোসা কি ভেতরের লেয়ার না বাইরের লেয়ার? বাইরের দিকের লেয়ার। মিউকোসা লেয়ার থেকে কিন্তু আমাদের বিভিন্ন সিক্রেশন হয়। আর এখানে বলা হচ্ছে সিমিলার অ্যাকশন টু টাইপ 1 বাট মোর লোকালাইজড এন্ড ফিউয়ার সাইড ইফেক্ট। এটা বোঝা খুবই সহজ। লোকালাইজড মানে কি বলতো? লোকালাইজড মানে যেখানে কাজ করার কথা ওখানে গিয়েই কাজ করবে। লোকালাইজড মানে কি? যেখানে কাজ করার কথা সেখানে গিয়েই কাজ করবে। এখন একটা ওষুধ মনে করো আমি খাইছি, তার গিয়ে কাজ করার কথা স্টোমাকে, কিন্তু সে স্টোমাকে গিয়ে তো কাজ করছেই, পাশাপাশি মনে করো আমার হাঁটুতে চলে গেছে বা হাড়ে চলে গেছে, তাহলে হাড়ে গিয়ে সে যে ইফেক্টটা দিবে সেটা কি সাইড ইফেক্ট নাকি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট? সাইড ইফেক্ট। সেটাকে আমরা বলবো সাইড ইফেক্ট। ওটা আমাদের ইন্টেন্ডেড না, কারণ আমাদের টার্গেট ছিল কি? যেটা খাইলে আমার পেট ভালো হবে, আর সে হাঁটুতে গিয়েও কাজ করতেছে, সাইড ইফেক্ট হবে।
তাহলে চিন্তা করো তো, যার যেখানে কাজ করার কথা সেটা যদি হয় সেটাকে আমরা বলবো লোকালাইজড ইফেক্ট। যে লোকালাইজড ইফেক্ট দেখাবে তার সাইড এফেক্ট কি বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে না? এই জন্য খেয়াল করো, টাইপ 3 যারা আছে এদের লোকালাইজড ইফেক্ট বেশি। লোকালাইজড ইফেক্ট বেশি হওয়ার কারণে তার সাইড এফেক্টটা কেমন? কম। আচ্ছা, টাইপ 2 দেখবে একই রকম, হালকা পাতলা একটু পার্থক্য আছে। টাইপ 2 এর ক্ষেত্রে দেখো এটাও কিন্তু মিউকোসাল সারফেসে কাজ করে। এইখানে একটা ট্র্যাক জাস্ট এক্সট্রা আছে। আমি ট্র্যাকটার নাম বলার সময় 3টা ট্র্যাকটার নাম বলছিলাম, মনে করে দেখো। একটা বলছিলাম রেসপিরেটরি, একটা বলছিলাম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, আর একটা বলছিলাম ইউরোজেনিটাল। সেখানে 3টা ট্র্যাকটা এসে কাজ করে। আর টাইপ 3 কোনটাই কাজ করে না বলো তো? ইউরোজেনিটাল ট্র্যাকটা টাইপ 3টা কাজ করে না। আচ্ছা, টাইপ 2 এর ক্ষেত্রে এইখানে দেখো কি বলছে, ইমপ্রুভস রিকগনিশন অফ ইনফেক্টেড সেলস বাই সিটিএলস। সিটিএলস মানে হচ্ছে সাইটোটক্সিক টি সেলস বা টি লিম্ফোসাইটস। এরা সাইটোটক্সিক টি লিম্ফোসাইট যেটা আছে এটা রিকগনিশনে হেল্প করে। এখন বলো তো সাইটোটক্সিক টি সেলগুলো করে কি? কি করে? এরা কি গিয়ে অ্যান্টিবডির কাছে ধরে নিয়ে যায় নাকি নিজেরাই মেরে ফেলে? নিজেরাই মেরে ফেলে। এজন্য বলা হয় সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস, যারা নিজেরাই আসলে টক্সিক। আচ্ছা, সবার লাস্টে বলা আছে প্রোভাইডস টার্গেটেড অ্যান্টিভাইরাল প্রোটেকশন উইথ মিনিমাল টিস্যু ড্যামেজ। তার মানে সে যখন ইফেক্টটা দেয় আশপাশের টিস্যু ড্যামেজ সে আসলে কম করে। তাহলে টিস্যু ড্যামেজ সবচেয়ে বেশি করে কে বলতে পারবা? টাইপ 1 ইন্টারফেরন। দেখো এটার অ্যাক্টিভিটি বেশি। যার যত বেশি অ্যাক্টিভিটি তার দ্বারা ক্ষতি হওয়ার চান্স তত বেশি। যার যত বেশি অ্যাক্টিভিটি ক্ষতি হওয়ার চান্স কি তত বেশি। যেমন তোমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পড়ছো না? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মধ্যে বিটা ব্লকার পড়ছো না? বিটা ব্লকারের মধ্যে মনে আছে কিনা 2টা বিটা ব্লকার থাকে। একটা থাকে বিটা 1 ব্লকার, বিটা 2 ব্লকার, কিছু কিছু থাকে সিলেক্টিভ বিটা 2 ব্লকার। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ভালো কোনটা, যেটা বিটা 1 বিটা 2 দুটোরই ব্লক করে নাকি একটারে ব্লক করে? সিলেক্টিভ স্যার। সিলেক্টিভটা ভালো, কারণ সিলেক্টিভটা যদি তুমি ইনটেক করো তাহলে তোমার শ্বাসকষ্টের মতো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে যার যত অ্যাক্টিভিটি, যেমন বিটা যেটা সিলেক্টিভ না সে ওই শ্বাসকষ্ট তৈরি করে আবার ব্লাড প্রেশারও কমায় দেয়। তা আমার কি দরকার আছে শ্বাসকষ্ট বাড়াই দেওয়ার? দরকার নাই। সো সিলেক্টিভ যে ড্রাগগুলো থাকে তাদের সাইড এফেক্ট কম থাকে। এখন টাইপ 1 এর অ্যাক্টিভিটি দেখো কতগুলা, এত ধরনের অ্যাক্টিভিটি ফলো করে তার কাছ থেকে সিলেক্টিভিটি আসলে আশা করা যায় না। এই জন্য তার থেকে সাইড এফেক্টটা কি পাওয়া যায় বলো তো? বেশি পাওয়া যায়। এই জন্য টাইপ 3 তে লেখা ছিল যে টাইপ 3 হ্যাজ ফিউয়ার সাইড এফেক্ট দেন টাইপ 1 ইন্টারফেরেন্স। আচ্ছা, এদের কমার্শিয়াল প্রোডাক্ট আছে এখানে টেবিল আকারে। এটা জাস্ট খাতায় একটা কোশ্চেন লিখে রাখো, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ করতে হবে। কারণ এই যে ধরো ট্রেড নেম কেন এটা হয়েছে এটা বোঝানোর কিছু নাই। এটা কোন কোন রোগে দেওয়া লাগবে এটা খুব একটা আলোচনা করার কিছু নাই, কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোশ্চেনটা লিখবা, হোয়াট আর দ্য কমার্শিয়াল প্রোডাক্টস, what are the commercial products or recombinant products or genetically engineered products of interference এই পার্টটা স্লাইড থেকে পড়বা, এটা বই থেকে পড়ার দরকার নাই। বইয়ে খুবই হিজিবিজি করে লেখা, অনেক কিছু লেখা আছে। সো এই পার্টটা স্লাইড থেকে পড়বা, স্লাইডে খুব সুন্দর করে বোঝানো আছে। আমি একটু ছোট্ট করে বলে দেই, তোমরা যখন পড়বা এখানে ইন্ডিকেশনের মধ্যে কয়েকটা দেখো টার্ম আছে। ধরো হেয়ার সেল লিউকেমিয়া, এখন তুমি হেয়ার সেল লিউকেমিয়া নাই বুঝতে পারো যখন তুমি বই পড়বা। বইয়ে কিন্তু হেয়ার সেল লিউকেমিয়া আবার আলাদা করে ডিফাইন করা নাই তোমার বোঝানোর জন্য। আমি এখানে হেয়ার সেল লিউকেমিয়ার ডেফিনেশনটা এখানে দিয়ে দিছি যাতে করে তুমি পড়ার সময় বুঝতে পারো। হেয়ার সেল লিউকেমিয়া যদি আমি ছোট্ট ভাষায় বলি, অল্প কথায় বলি, নাম শুনলে তো বোঝা যাচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে ওয়ান সর্ট অফ ব্লাড ক্যান্সার। ওয়ান সর্ট অফ কি? ব্লাড ক্যান্সার। এমন ব্লাড ক্যান্সার যেই ব্লাড ক্যান্সার হওয়ার কারণে ওই আমাদের যে লিউকোসাইট যেগুলো থাকে বা যে বি সেলসগুলো থাকে মাইক্রোস্কোপের আন্ডারে নিলে চুলের মতো দেখা যায়। কার মতো দেখা যায়? চুলের মতো, হেয়ার লাইক স্ট্রাকচার দেখা যায়। এই জন্য বলা হচ্ছে হেয়ার সেল লিউকেমিয়া, হেয়ারের মতো দেখা যায় এই জন্য। নন হজকিন লিম্ফোমা, এর নাম শোনার কথা তোমাদের শুনছো? নন হজকিন লিম্ফোমা
খুবই কমন একটা ব্লাড ক্যান্সার, বাংলাদেশে স্পেশালি 10 জনের ব্লাড ক্যান্সার হইলে 7 জনেরই দেখবা নন হজকিন লিম্ফোমা হয়, একদম 7 জনেরই বা 8 জনেরই হয়। সো নন হজকিন লিম্ফোমা হচ্ছে ওয়ান সর্ট অফ ব্লাড ক্যান্সার। কেমন ব্লাড ক্যান্সার? যেটা লিম্ফ্যাটিক সিস্টেমে গ্রো করে, এখানে আছে বলা, যেটা লিম্ফ্যাটিক সিস্টেমে গ্রো করে। আরেকটা নাম এখানে দেখতে পাচ্ছ, মাল্টিপল কি মাইলোমা। মাল্টিপল মাইলোমাটাও এক ধরনের ব্লাড ক্যান্সার, যেটার কারণে বডি এম প্রোটিন নামে একটা প্রোটিন তৈরি করে। কি প্রোটিন? এম প্রোটিন। তো এটা এখানে লেখা নাই স্লাইডে, তোমরা একটু লিখে রাখো। এই এম প্রোটিনটা আবার বোন ড্যামেজ করে, বোন ড্যামেজ মানে হাড় ক্ষয় করে। লিখে রাখো, এম প্রোটিন might cause bone damage. আচ্ছা, এখানে দেখো আরেকটা নাম আছে, রিল্যাপসিং রেমিটিং মাল্টিপল স্ক্লেরোসিস। নামটা অনেক বড়, একটু ভেঙে বললে সহজে বুঝতে পারবা। রিল্যাপস করা মানে হচ্ছে একটা ডিজিজ যখন অ্যাটাক করে, মনে করো তোমার একটা সমস্যা আছে, তোমার ধরো অ্যালার্জির সমস্যা আছে, তোমার যখন অ্যালার্জিক অ্যাটাক হয় এটাকে বলা হয় রিল্যাপস। যখন অ্যালার্জিক অ্যাটাক হয় এটাকে কি বলা হয়? রিল্যাপস। আর যখন অ্যালার্জিটা সেরে যায় ওটাকে বলা হয় রেমিশন। কি বলা হয়? রেমিশন। রেমিশনটা হচ্ছে নাউন, আর এটাকে বলা হচ্ছে রেমিটিং। ঠিক আছে, রেমিটিং হচ্ছে তোমার যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিছু একটা হবে আর কি। সো রিল্যাপসিং ওয়ার্ডটা আসছে রিল্যাপস থেকে, আর রেমিটিং ওয়ার্ডটা আসছে রিমিশন থেকে। রিল্যাপস মানে মিন করে যখন অ্যাটাক হয়, আর রিমিশন মানে মিন করে কি যখন রিকভারি হয়। এগুলো লিখতে হবে না, এগুলো সব এখানে আছে, এগুলো আছে। রিমিশন মানে রিকভারি, অ্যাটাক মানে হচ্ছে রিল্যাপস মানে কি অ্যাটাক। তো যখন মাল্টিপল স্ক্লেরোসিস ডিজিজটা এরকম একবার অ্যাটাক করে আবার সেরে যায়, একবার অ্যাটাক করে আবার সেরে যায়, এটাকে বলা হয় রিল্যাপসিং রেমিটিং মাল্টিপল স্ক্লেরোসিস। রিল্যাপসিং রেমিটিং মানে আসলে কি? একবার হয় আর একবার কি সেরে যায়। আচ্ছা, আর ক্রনিক গ্রানুলোমাস ডিজিজ মানে আসলে কি মিন করে? এটা এক ধরনের ডিজিজ, এই তোমার হচ্ছে এই ঘাড় অঞ্চলে নরমালি দেখা যায়, ছোট ছোট ফুসকুরের মতো উঠে ছড়ায় যায়। সো এটা হচ্ছে ক্রনিক ছোট ছোট গ্র্যানুলসের মতো তৈরি হয় আর কি, এই জন্য বলা হয় গ্রানুলোমাস ডিজিজ। সো এটা ডেসক্রিপশনও মোটামুটি তোমাদের এখানে আছে। এই ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, এটা জেনেটিক কন্ডিশন থেকে হয়, কারণ যদি বাবার থাকে ছেলের হইতে পারে, মায়ের থাকলে ছেলের হইতে পারে। এটা হলে যেটা হয়, শরীরের যে ডব্লিউবিসি গুলো থাকে, ডব্লিউবিসি মানে কি হোয়াইট ব্লাড সেলস, এই ডব্লিউবিসি গুলো প্রপারলি কাজ করে না। তো ডব্লিউবিসি যদি প্রপারলি কাজ না করে, তোমার এক জায়গায় ইনফেকশন যদি হয়, ইনফেকশন কি সারবে? সারবে না। সো আলটিমেটলি জিনিসটা ছড়ায় পড়ে। ঠিক আছে, এটা দেখো এখানে লেখা আছে যে জেনেটিক কন্ডিশন ইন হুইচ ইনফেকশন ফাইটিং হোয়াইট ব্লাড সেলস ডু নট ওয়ার্ক প্রপারলি। যদি প্রপারলি ওয়ার্ক না করে তাহলে ইনফেকশন সারবে? সারবে না। সো ডিজিজ আস্তে আস্তে ছড়ায় যাবে। ওকে, আরেকটু আমাদের বাকি আছে। সিএসএফ এর কথা তোমাদেরকে বলছিলাম যে সিএসএফ গুলো আসলে কাকে ফর্ম করে, একটু খাতা উল্টায় দেখো সিএসএফ কি করে, দেখো তো বায়োলজিক্যাল ফাংশনে। স্যার ব্লাড ব্লাড সেলগুলো তৈরি করে, তাই না? এটাই দেখো এখানে লেখা আছে, দেখো কি বলছে, দে রেগুলেট প্রোডাকশন, ডিফারেন্সিয়েশন এন্ড ফাংশন অফ কি, দেখো তো ব্লাড সেলস। তার মানে তারা ব্লাড সেলের প্রোডাকশনেও কাজ করে, ডিফারেন্সিয়েশনেও কাজ করে, ফাংশনের ক্ষেত্রেও কাজ করে। আচ্ছা, এই জন্য এদেরকে এটা কাজের উপর কাজ করে। দেখো হেমাটোপোয়েটিক স্টেম, হেমাটোপোয়েটিক ওয়ার্ডটার মানে হচ্ছে যারা ব্লাড তৈরি করে। হেমাটো মানে হচ্ছে ব্লাড, আর এই পোয়েটিক ওয়ার্ডটা আসছে হচ্ছে জেনেটিক মানে তোমার প্রোডাকশন থেকে। তার মানে হেমাটোপোয়েটিক কারা? যারা ব্লাড সেল তৈরি করে। এই জন্য এখানে ফাংশনের মধ্যে বলা আছে হচ্ছে প্রোডাকশন। ওকে, এখন এইটা একটু তুলে ফেলো সবাই। হ্যাঁ, আমাদের অল্প পড়া বাকি আছে, যেগুলো তোমাদের পড়াই ফেলছে, এটা একটু তুলে ফেলো, টাইপস গুলো তুলে ফেলো।
ডিটেলগুলো লেখা লাগবে না, শুধুমাত্র টাইপগুলো লিখবা, শুধু GCSF এর কাজটা লিখবা, শুধু GCSF এর কাজটা লিখবা। আচ্ছা, ক্লাসিফিকেশন মোটামুটি মনে রাখা খুবই সহজ। একটা আছে GCSF, একটা আছে MCSF, একটা আছে GMCSF, আর একটা আছে মাল্টি CSF। G একটা, M একটা, GM একটা, আর একটা কি মাল্টি। সবগুলোর নামের সাথে মোটামুটি মনে রাখার সিস্টেম আছে, শুধু একটার সাথে দুটোর সাথে নাই। GCSF এর সাথে দেখো তো কোনো নাম মিলে? যেমন GMCSF, G stands for ধরো গ্র্যানুলোসাইট, আর M stands for ধরে নাও ম্যাক্রোফেজ, মিলতেছে কিন্তু, এটা মনে রাখা যায় এটা দেখে। MCSF এর এখানে মনোসাইট দেখে মনে রাখা যাবে যে মনোসাইট আর ম্যাক্রোফেজ থাকবে, কিন্তু GCSF এর এখানে G দিয়ে কিছু আছে না স্যার। এজন্য এটা লিখতে বলছি এবং এটা ইম্পর্টেন্ট। GCSF যেটা করে নিউট্রোফিল প্রোডাকশন করে। এখন নিউট্রোফিল কোথায় ইম্পর্টেন্ট? বডির ইমিউন সিস্টেমে ইম্পর্টেন্ট, ইমিউনিটিতে নিউট্রোফিলটা কাজ করে। একটা প্রবলেম যেখানে হয়, যখন কেমোথেরাপি নেওয়া হয়, কেমোথেরাপি নেওয়ার কারণে আমরা জানি যে অনেকের ক্ষেত্রে দেখছো না, কেমোথেরাপি নেওয়ার কারণে চুল পড়ে যায়, বা কেমোথেরাপি নিলে যেটা হয় ক্যান্সারের যে সেলগুলো ওগুলো তো মরেই, এর পাশাপাশি শরীরে যে সুস্থ সেলগুলো থাকে ওগুলো কি মারা যায়। তো কেমোথেরাপির একটা সাইড এফেক্ট হচ্ছে অনেক সময় নিউট্রোফিলগুলো মরে যায় বা নিউট্রোফিলগুলো ধ্বংস হয়ে যায়। নিউট্রোফিল যদি ধ্বংস হয়, এই টার্মটার নাম বলা হয় কেমোথেরাপি ইনডিউসড নিউট্রোপেনিয়া। এনিমিয়া মানে কি? ব্লাড এনিমিয়া মানে কি বলতো তোমরা? রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা। লাস্টে ইয়া থাকা মানে সেখানে একটা কি আছে? স্বল্পতা আছে। তাহলে নিউট্রোপেনিয়া মানে কি হতে পারে? নিউট্রোফিল কমে গেছে। সো আলটিমেটলি যদি এরকম হয় যে কেমোথেরাপির কারণে কারণ নিউট্রোপেনিয়া হইছে, মানে নিউট্রোফিল কমে গেছে, তাহলে বডিতে নিউট্রোফিল বাড়ানোর জন্য আমার কি করা দরকার? বাইরে থেকে একটা ড্রাগ দেওয়া দরকার। এই বাইরে থেকে ড্রাগ তো আসলে আমরা এটা দিতে পারবো না। দেখো তো এখানে যে GCSF-টা এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির মধ্যে যেটা থাকে সেটা। তাহলে যদি আমার নিউট্রোফিল কমে যায় বডিতে কেমোথেরাপি দেওয়ার কারণে, তুমি তো GCSF আরেকজনের বডি থেকে দিতে পারবে না। তোমার কি দেওয়া লাগবে বলো তো? এটা কমার্শিয়াল প্রোডাক্ট দেওয়া লাগবে। সেই কমার্শিয়াল প্রোডাক্টের নাম হচ্ছে এই যেটা ফিলগ্রাস্টিন। তো ফিলগ্রাস্টিনটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট GCSF, এই যে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, মানে সংক্ষেপে GCSF। তাহলে বলো GCSF এর কাজ কি লিখাইছিলাম খাতায়? স্যার নিউট্রোফিলের নিউট্রোফিল প্রোডিউস করে। তাহলে কমার্শিয়াল প্রোডাক্ট যেটা সেটাও কি তৈরি করবে? নিউট্রোফিলই তৈরি করবে। তাহলে কেমোথেরাপির কারণে যদি কারো বডিতে নিউট্রোফিল কমে যায়, তাহলে তাকে কি দিতে হবে? ফিলগ্রাস্টিনটা দিতে হবে। ফিলগ্রাস্টিন দিলে সে কি করতে পারবে? নিউট্রোফিল ডেফিসিয়েন্সিকে সে ঠিক করে দিতে পারবে। তবে কিছু সাইড ইফেক্ট আছে, এখানে লেখা আছে বোন পেইন, মাইল্ড ফিভার, আর হচ্ছে কি হেডেক। সাইড ইফেক্ট তো থাকবে, এটা স্বাভাবিক, এই তিনটা একটু মুখস্থ করতে হবে। এই আর ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। একটা তোমাদের সেলফ স্টাডি আছে, সেটা হচ্ছে থেরাপিউটিক অ্যাপ্লিকেশন অফ CSF। এটা বই ঘেটে করতে হবে, এটা স্লাইডে না।